দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাদের রোশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী, বেশিরভাগই ঢাকার বাইরের। করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষায় মাস্ক বাধ্যতামূলক সহ 7 নির্দেশনা। নদীর গতি পরিবর্তন ও অতিরিক্ত স্রোতে শরীয়তপুরে জাজিরা প্রান্তে পদ্মা সেতু এলাকার রক্ষা বাঁধে ভাঙন, এরই মধ্যে বিলীন অন্তত 200 মিটার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের কিছু ধারা পরিবর্তনের সুপারিশ করা হবে। গুম বিষয়ক আইন এবং স্থায়ী গুম কমিশনও হবে, জানালেন আইন উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে নতুন রোগী। সকালে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে 14 জন। বেশিরভাগই এসেছেন বরগুনা থেকে। জানুয়ারি থেকে ওই হাসপাতালে এ পর্যন্ত 168 জন ভর্তি হয়, যার মধ্যে মারা গেছেন 2 জন। গতকাল সারা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন 249 জন। ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গুর পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন 15 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ডেঙ্গু ও করোনার পাশাপাশি অন্যান্য চিকিৎসাও চলমান রয়েছে। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আসন্ন এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক সহ 7টি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। লক্ষণ বলতে আমার হচ্ছে 2 দিন ধরে জ্বর, তারপর হচ্ছে শরীর ব্যথা, গলা ব্যথা আছে, মানে খুবই একটা দুর্বল অনুভব হচ্ছে। করোনা টেস্টটা যে আগে করবে, পরে ডেঙ্গুর ওই টেস্টগুলো করবে। 3 দিন ধরে জ্বর আসে 103-4 মতন, আর গা ব্যথা করে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব হাসান। আমরা চলে যাব বিপ্লবের কাছে। বিপ্লব, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের প্রস্তুতি কেমন দেখছেন? সাকিব, সকালে আমি মহাখালী যেটা ডেডিকেটেড কোভিডের জন্য যে হাসপাতাল সেখানে ছিলাম, সেখানে দেখেছি বেশ ভালোই যে লম্বা ফ্লোর সেটি বেশ সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে। বেশ অনেকগুলো সিট কিন্তু ফাঁকা রয়েছিল সেখানে দেখেছি। এবং পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু যে ডেঙ্গুর চাপ বাড়ছে, সেহেতু যেই পাশের করোনার যেই ইউনিটগুলো ছিল সেগুলো ডেঙ্গু রোগীদের জন্য কনভার্ট করা হচ্ছে, প্রস্তুতি করা হচ্ছে। এবং এখন আমরা অবস্থান করছি মুগদার এই হাসপাতালে। এখানে আসবার পর দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু এই পুরো ফ্লোরেও অনেকগুলো সিট ফাঁকা রয়েছে, অর্থাৎ এখানেও বেশ পরিস্থিতি বা পরিবেশ ভালো রয়েছে বলা যায়। কারণ যারা রোগী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছে যে না, তাদের খুব একটা সমস্যা এখানে হচ্ছে না। এখানে বেশ সব কিছুতেই ডাক্তার দেখানো থেকে শুরু করে পরিবেশ সবকিছুই ভালো রয়েছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে আমরা করোনার বিষয়ে খোঁজ নিয়েছি। তারা বলেছে যে 14 তারিখ থেকে এখন পর্যন্ত 10 জন পরীক্ষা করার জন্য এসেছে, কিন্তু একটিও পজিটিভ হয়নি, অর্থাৎ একটি করোনা রোগী এখানে ভর্তি নেই। কিন্তু ডিএনসিসিতে আমরা যেটা দেখেছি যে সেখানে 15 জন করোনা রোগী তারা কিন্তু ভর্তি রয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সেখানে এসেছেন এবং নিবিড় পরিচর্যায় তাদের সেখানে সেবা দেওয়া হচ্ছে। সাকিব। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মুগদা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব হাসান। দেশের বিভিন্ন জেলায় আজও নতুন করে বেশ কয়েকজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরও 9 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় চলতি মাসে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 18 জনে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন করোনাক্রান্ত 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। করোনা রোগীর চিকিৎসায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 51টি জেনারেল বেড এবং 10টি আইসিইউ প্রস্তুত করা হচ্ছে। করোনা সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেটির প্রবেশে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। করোনা ভাইরাস আবারও চোখ রাঙাতে শুরু করায় নড়ে চড়ে বসেছে খুলনার স্বাস্থ্য বিভাগ। রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে আইসোলেশন বেড ও আইসিইউ শয্যা। তবে আরটিপিসিআর মেশিন বিকল থাকায় প্রাথমিক রোগ নির্ণয় শুরু করা সম্ভব হয়নি।
SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা সহ দক্ষিণাঞ্চলের রোগীদের অন্যতম স্বাস্থ্যসেবার কেন্দ্র। করোনা মহামারীর সময় এখানে 200 শয্যার করোনা ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়, কিন্তু বর্তমানে সেটি জরুরি বিভাগ সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এবছর করোনা সংক্রমণ বাড়তে থাকায় করোনা রোগীদের চিকিৎসা দিতে তোড়েজোড়ে প্রস্তুতির কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে আমাদের 40টা আইসোলেশন বেড রেডি আছে এবং 10টা আইসিইউ বেড রেডি আছে। এছাড়া আমাদের এখানে অক্সিজেন সাপ্লাই, সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো নেজাল ক্যানুলা, ভেন্টিলেটর বেড এসব রেডি আছে। তবে জটিলতা তৈরি হয়েছে পরীক্ষার কিট সংকটে। মেডিকেল কলেজ হাসপাতালের কাছে রয়েছে ধার করে আনা মাত্র 75টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট। অন্যদিকে দীর্ঘদিন বিকল RT-PCR মেশিন, ফলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় এখনো শুরু করা সম্ভব হয়নি। RT-PCR এর যে বিষয়টা ওটা আমাদের ওখানে হবে না, আমাদের ওখানে মেশিনটা ডিস্টার্ব আছে, মেশিনটা ক্যালিব্রেশন করা বলে আর কি। ক্যালিব্রেশন করার জন্য আমরা কর্তৃপক্ষ চিঠি লিখেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে বিভাগের সকল হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে। এজন্য প্রয়োজনীয় চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। উপজেলা হেলথ কমপ্লেক্সে যে পেশেন্টগুলি আসবে প্রাথমিক ম্যানেজমেন্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবে। সেখানে হয়তো ডেডিকেটেড 3টা বা 4টা বেড থাকবে, 250 বেডেও ডেডিকেটেড বেড আছে। আবার ধরেন স্পেশালাইজডে গেল, মেডিকেল কলেজ হাসপাতালে গেল, সব হাসপাতালে কিন্তু প্রিপেয়ার্ড। করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুলনা বিভাগের 10টি জেনারেল ও 3টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। এবারে অন্যান্য খবর। গেল 2 সপ্তাহ ধরে অব্যাহতভাবে পদ্মার পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বাঁধের অন্তত 200 মিটার এলাকা। ভাঙন আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন বসতঘর। শরীয়তপুর প্রতিনিধি কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখন এই ভাঙনে তো আমার অনেক বিরাট ক্ষতি। বসতঘর ভেঙে পরিবার নিয়ে নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা 80 বছরের বৃদ্ধ সোহরাব আলী। শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা নদীর গতি পরিবর্তন ও অতিরিক্ত স্রোতের কারণে ভাঙন আতঙ্কে দিশেহারা নাওডোবা ইউনিয়নের মাতবরকান্দি ও আলমখাকান্দি গ্রামের মানুষ। গেল বছর নভেম্বরে পদ্মায় ধসে যায় বাঁধের 100 মিটার এলাকা। এরপর 2,87 লাখ টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। এবছর 7 জুন ঈদের দিন সকালে 200 মিটার এলাকা তলিয়ে যায়। ভাঙনের ঝুঁকিতে নাওডোবা পালেরচর সড়ক, মাঝিরঘাট বাজার সহ আশেপাশে গ্রামের অন্তত 5 শতাধিক বাড়িঘর। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পদ্মা নদীর মতো পদ্মা, যমুনা, মেঘনা সব নদী শাসন করা, মানে কোন দিকে যাবে প্রেডিক্ট করতে, পানিটা কোন দিকে যাবে, ডাইভারশন কোথায় হবে, এগুলো করে করতে। তার মধ্যে কিন্তু স্টাডি করে আবার চেঞ্জ হয়। এই যেমন এখন এটা পদ্মা ব্রিজ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন অন্য জায়গায় এটা আবার চেঞ্জ হয়ে গেছে, ফোর্সিং। এটা বোধহয় এতটা অ্যাক্টিভ ছিল না, এটা পানি আসতো ওদিকে যাওয়ার পর এদিকে হয়ে গেছে। অত এটা করে ডেফিনেটলি যত শীঘ্র সম্ভব আপনাদের এলাকার একটা স্থায়ী সমাধান যেন হয়। গত 10 বছরের গতিপ্রবাহ, পানির গতিপ্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। নদীর তীর থেকে বালু তোলার অবৈধ ড্রেজার বন্ধের কঠোর পদক্ষেপ নেবার কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও সড়ক পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা। ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী, এই যে কুল, এই যে ভাঙার যে
একটা মেইন কারণ, এটা আমরা বন্ধ করব। প্রশাসনের নির্দেশ মতো ভাঙন রোধে এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিং করার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা ব্রিজ থেকে মাঝিকা 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার অংশে 1 কিলোমিটার আমরা ম্যাথমেটিক সার্ভেতে নদীর ডেপথ বেশি এবং আমরা এখানে এমন আশঙ্কা করছি। তদুপরি আমাদের জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান থাকবে। যেখানে আকস্মিক ভাঙন দেখা যাবে আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রাখতে পারবো। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পদ্মাপাড়ের মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক। গুম বিষয়ক আইন এবং স্থায়ীভাবে গুম বিষয়ক একটি কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে গুম প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে কাজ করবে সার্চ কমিটি, আর গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে দেয়া হবে মিসিং সার্টিফিকেট। উপদেষ্টা জানান, সরকারের 1 বছর পূর্তির আগে আরও কিছু আইনের সংস্কার করা হবে, আর সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর কিছু ধারা সংস্কারের সুপারিশ করা হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন, সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী, আশা করি আর কি, আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আবারও সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বরাবর দিয়েছে স্মারকলিপিও। এর আগে সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করে তারা। পরে নতুন জনপ্রশাসন ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশে ওই অধ্যাদেশ প্রত্যাহারে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করা হয়। আজকের মধ্যে ওই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে আগামীকাল সকাল 11টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা। আমরা সংশোধন বুঝি না, আমরা পরিবর্তন বুঝি না, আমরা বুঝি এই অধ্যাদেশ বাতিল করতে হবে। আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি দেয় নেই, আমরা এখনো ঘোষণা দেই নেই যে কাউকে রুমে ঢুকতে দেব না, ঘোষণা দেই নেই। আপনারা আমাদের এই অধ্যাদেশ বাতিল করেন, আমরা নীরবে ঘরে ফিরে যাব। মানবতাবিরোধী অপরাধের হত্যা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 7 দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই নির্দেশনা জারি করেন। গ্রেফতারকৃত আসামির সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে হাজির করা হয় আদালতে। শুনানিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পলাতক থাকায় এই মামলার বাকি 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ সময় পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল আগামী 24 জুন দিন ধার্য করে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক গণতন্ত্র উত্তরণে জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথকে সুগম করেছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে লন্ডন থেকে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু জাতি প্রায় 20 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন
নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঐকমত্যের, যেখানে পৌঁছাতে পেরেছেন তারা। সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার প্রয়োজন তা এখন করা হবে, বাকি সংস্কার করা হবে নির্বাচনের পর। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায়। সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের সারা কুক। 2.25 ঘণ্টার এই সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, দেশের বর্তমান পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা করেছেন তারা। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভেতরে আছে। কক্সবাজারের রামুতে বাস, কাভার্ড ভ্যান সহ সংঘর্ষে শিশু সহ মারা গেছে 3 জন। সকালে রামুর রশিদনগর পানিরছড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। আহতদের মধ্যে আরও 4-5 জনের অবস্থা সংকটাপন্ন। হতাহত সবাই বাসের যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রামু তুলাতুলি ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন। পুলিশ জানায়, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল, যে কারণে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি উল্টে খাদে পড়ে যায়। হাইওয়ে ও রামু থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। দুর্ঘটনায় আহতদের কক্সবাজার সদর হাসপাতাল, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গাজীপুরে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সকালে জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির খোঁজে গিয়েছিল ওই কিশোরী ও তার বাবা। এ সময় কারখানার গেটের পাশে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়া চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা করেছে ভুক্তভোগী কিশোরীর বাবা। অভিযুক্ত লিটন পলাতক রয়েছে। টানা চতুর্থ দিনের মতো রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফায় পাল্টা আক্রমণ চালায় ইরান। ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় রবিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 2 জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। গেল 4 দিনে ইরানের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 224 জনে, যাদের মধ্যে 70 জন নারী ও শিশু রয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব ও হাইফায় কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। আর পেতাতিকবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে 12 জন। তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে সতর্কতা জারি রয়েছে। এরপর পরই ইসরায়েলি সেনাবাহিনী ইরানের আইআরজিসির কুদ ফোর্সের সদর দপ্তর এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা চালায়। অন্যদিকে তেল আবিবের যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের পুলিশ জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আরও 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, ইরানের নতুন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফার নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়। সেখানে 2 জন আহত ও 3 জন নিখোঁজ রয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি জানিয়েছেন, ইসরায়েল আক্রমণ বন্ধ করলে তারা প্রতিশোধমূলক হামলা থামাবে। তার এই বক্তব্যে আপাতত সংঘাত বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা, জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এই অভিযানকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন। হামলা আরও জোরদার করার ঘোষণাও দেন তিনি।
আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বেড়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মোর্স জানিয়েছেন, কানাডায় আসন্ন G7 শীর্ষ সম্মেলনে ইরান ইসরায়েল সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ জানিয়ে বলেছেন, ইসরায়েল ও ইরান সংঘাত সমাধানে চুক্তিতে পৌঁছাবে। তবে ওয়াশিংটন ইসরায়েলের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। বড় আকারে সামরিক সংঘাতে রূপ নেওয়ার আগে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। আবারও নিজেকেই হার মানালেন পোল ভোল্টের রাজা মন্ডো ডুপ্লান্টিস। স্টকহোম ডায়মন্ড লিগে 6.28 মিটার লাফিয়ে তিনি গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। নিজের রেকর্ডই ভেঙেছেন এই সুইডিশ পোল ভোল্টার। এ নিয়ে 12 বার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ইতিহাসে তিনি সবচেয়ে বেশিবার 6 মিটারের বেশি উচ্চতা পেরিয়েছেন। তবে এবারের রেকর্ডটা ছিল একটু অন্যরকম। এই প্রথম নিজ দেশ সুইডেনে এমন কীর্তি গড়লেন তিনি। জন্ম, বেড়ে ওঠা ও বসবাস যুক্তরাষ্ট্রে হলেও মায়ের দেশ সুইডেনের প্রতিনিধিত্ব করেন ডুপ্লান্টিস। সেই দেশে রেকর্ড গড়েই বাঁধ ভাঙা উদযাপন করেন এই পোল ভোল্টার। এ পর্যন্ত অলিম্পিকে 2টি আর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 3টি স্বর্ণ জিতেছেন 25 বছর বয়সী ডুপ্লান্টিস। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী, বেশিরভাগই ঢাকার বাইরের। করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষায় মাস্ক বাধ্যতামূলক সহ 7 নির্দেশনা। নদীর গতি পরিবর্তন ও অতিরিক্ত স্রোতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু এলাকার রক্ষা বাঁধে ভাঙন, এরই মধ্যে বিলীন অন্তত 200 মিটার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের কিছু ধারা পরিবর্তনের সুপারিশ করা হবে। গুম বিষয়ক আইন এবং স্থায়ী গুম কমিশনও হবে, জানালেন আইন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।